বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ঈদ পরবর্তী ক্লাস আবার শুরু হলো। আজকে অষ্টম শ্রেণীর জন্য আবারও একটি প্যাসেজ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে যে টপিক সেটা সেম প্যাসেজ, ইউনিট 9 লেসন 6 এর বি। এই প্যাসেজটি অবশ্যই জিএসসি পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। তো এখানে প্যাসেজের দুইটি প্যারা আমি আলোচনা করব, লাস্টে আরো একটি প্যারা আছে। তো দেখি আমরা বাংলা রিডিং অর্থ সহ পড়ি, এটা থেকে কি আমরা পাচ্ছি। দেখো, কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার। কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। সভ্যতার যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে যোগাযোগের যে বা ধারণার যে বাহন, ধারণার বাহন হচ্ছে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দু, সভ্যতার কেন্দ্রবিন্দু। ইট নিডস রিটেন রেকর্ডস, আর এটার জন্য অবশ্যই আমাদের লিখিত রেকর্ড বা নথিপত্রের প্রয়োজন আছে। মোস্ট অফ আওয়ার রেকর্ডস ইন দ্য মডার্ন এজ আর ইন পেপারস। আধুনিক যুগে অধিকাংশই যে রেকর্ডগুলি সেগুলো কিন্তু পেপারে আমাদের লিপিবদ্ধ আছে। দো রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি, যদিও এই যে লেখন পদ্ধতিটা খুব আগেই উদ্ভাবন হয়েছিল, পেপার ইজ এ মোর মডার্ন ইনভেনশন, কিন্তু পেপারটা হয়েছে একটা আধুনিক একটা আবিষ্কার। তার মানে কি, আমাদের লিখন পদ্ধতি আমরা জানি যে সভ্যতা আস্তে 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 ক্রমান্বয়ে আমাদের সামনে চলে এসেছে। তো সভ্যতা আসার সাথে সাথে মানুষ কিন্তু তার প্রয়োজনে বিভিন্ন সাংকেতিক ভাষা ব্যবহার করে, চিত্রাঙ্কন করে, মানুষ কি করত, তাদের ভাবের প্রকাশ বহিঃপ্রকাশ করত, চিহ্ন ব্যবহার করত। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে রাইটিংটা ছিল কিন্তু অনেক পুরাতন একটা পদ্ধতি, কিন্তু সেই রাইটিং এর যে ম্যাটেরিয়াল, সবচেয়ে আধুনিক যে ম্যাটেরিয়াল, সেটাকে আমরা বলতেছি পেপার। এটাকে বলা হচ্ছে একটা মডার্ন একটা আবিষ্কার। কেন? রাইটিংটা প্রাচীন কাল থেকে মানুষ তার নিজের প্রয়োজনে ব্যবহার করে আসছে, এবং পেপারটা কিন্তু আবিষ্কার হয়েছে তারও অনেক পরে, যার কারণে এই এখানে বলা হচ্ছে পেপারটা হচ্ছে মডার্ন ইনভেনশন। আমাদের কাছে দেখো, লেখা এবং পড়া, পড়ালেখা বা লেখাপড়া, এই দুটা সমার্থক শব্দ, কিন্তু এখানে যদি আমরা দুইটাকে একটু গভীরভাবে বিশ্লেষণ করি, গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে আসলে দুইটার মধ্যে কিন্তু অনেক অনেক আবিষ্কারের দিক দিয়ে বা তাদের গঠনতন্ত্র হয়েছে অনেক অনেক আগে এবং পরে। তো যাই হোক, এরপর আমরা দেখি ফরলং ইন হিস্টোরি। ইতিহাস থেকে, ইতিহাসে সুদূর লম্বা একটা সময় থেকে আমরা জানতে পাই কি, পিপল এক্সচেঞ্জ আইডিয়াস, লোকজন তাদের ধারণা এক্সচেঞ্জ করতো, বিনিময় করতো থ্রু স্পিকিং এন্ড লিসেনিং, শুনে এবং বলে। তাহলে আমরা যে কথাবার্তা বলি, এই যে আমি কথা বলছি, তোমরা শুনছো, আবার তোমরা শোনার পরে কিছু রিপ্লাই করছে, আমি শুনছি, তার মানে কি, একজন শুনবে একজন বলবে, একজন বলবে আরেকজন শুনবে। এইভাবে মানুষ কিন্তু তাদের ধারণাগুলো প্রকাশ করতো, এবং এই কথা বলা যদি না থাকতো, মানুষ কিন্তু ধারণার আদান প্রদানটা কিন্তু খুব সহজে প্রকাশ করতে পারতো না। এরপর আমরা আসি, দেন দেয়ার কেম দ্য আর্ট অফ রাইটিং। শুধুমাত্র মানুষ কথা বলা এবং কথা শোনার মধ্যেই সীমিত থাকলো না, মানুষ চিন্তা করলো যে আসলে লেখার প্রয়োজন রয়েছে। তখন কি করলো, তারা একটা আর্ট, একটা কৌশল আবিষ্কার করলো। কিসের কৌশল? লেখার কৌশল, রাইটিং এর কৌশল। বাট টু রেকর্ড থটস ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট। কিন্তু মানুষের যে চিন্তা চেতনাগুলোকে লিখিত আকারে যে রূপ দিবে, এটা ছিল কিন্তু খুব একটা কঠিন ব্যাপার। কি কারণে কঠিন ব্যাপার? এখানে দেখো বলতেছে, দ্য রাইটিং ম্যাটেরিয়ালস ওয়্যার নট অ্যাভেলেবল। যেই জিনিসটার উপরে লিখবে সেই জিনিসটা কিন্তু পর্যাপ্ত ছিল না। তার মানে আমরা দেখো, মানুষ আমরা লিখতে চাচ্ছি কিন্তু আমরা লিখতে পারছি না। তোমরা যদি পাহাড়পুরে যে থাকো, পাহাড়পুরে দেখবা যে কিছু শিলালিপি রয়েছে, কিছু চিত্র রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু প্রকাশ করছে। আবার এক সময় তোমরা দেখছো যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, কোরআন মাজিদ, ওটা কি হয়েছে, কোরআন মাজিদকে যখন ওই বিভিন্ন ভাবে খেজুর পাতায়, পাথরের উপরে, বিভিন্ন জায়গায় কিন্তু এখানে লিখতে হয়েছে। তারপরে পরবর্তীতে একত্রিত করে পেপারে কিন্তু এখানে সংকলন করা হলো। তাহলে দেখো, আগেকার সময়ে কিন্তু, প্রাচীনকালে কিন্তু লেখার উপকরণগুলো কিন্তু খুব অ্যাভেলেবল ছিল না, মানে পেপার আবিষ্কার হয়েছিল না, বিধায় এই লেখন পদ্ধতি বা লেখার উপকরণগুলো এক এক জায়গায় লিপিবদ্ধ ছিল, যেগুলোকে পরবর্তীতে ওই সময়ের রাইটাররা এক জায়গায় করছে যখন পেপার আবিষ্কার হয়েছে তখন। তাই এখানে বলা হচ্ছে, যদিও মানুষ তাদের থিংকিং, চিন্তা চেতনাগুলোকে কি করতো, থিংকিং বা চিন্তা চেতনাগুলোকে রাইটিং, লেখার মাধ্যমে প্রকাশ করতে চাইতো, কিন্তু লেখার উপকরণ অ্যাভেলেবল বা পর্যাপ্ত আকারে না থাকার কারণে খুবই কঠিন একটা অবস্থার মধ্যে যেতে হয়েছে। পিপল ইউজ দ্য সারফেস অফ স্টোন। একটু আগে যে কথা বললাম, দেখো, মানুষজন পাথরের উপরে, মেটাল ধাতব পদার্থের উপরে, উড কাঠের উপরে, পাট গাছের বাকলের উপরে, লিভস
পাতার উপরে ইত্যাদি এটসেট্রা ইত্যাদি ফর রাইটিং লেখার জন্য এই জিনিসগুলো আগে ব্যবহার করতো। আগে বলতো কখন? প্রাচীনকালে। প্রাচীনকাল মানে এই যে পেপার আবিষ্কার হওয়ার পূর্বে। those things were not easy to carry। এখন দেখো একটা লোক মনে করো পাথরের উপরে 5টি লাইন লিখলো অথবা ধাতব পদার্থের উপরে 5টি লাইন লিখলো। এখন এই জিনিসটা ক্যারি করে নেওয়া কিন্তু খুব বহন করা কিন্তু খুব কঠিন ব্যাপার। মনে করো যে আমি 10 লাইনের একটা কবিতা একটা পাথর খণ্ডের উপরে লিখলাম। এখন আমার ইচ্ছা হলো যে আমি এটা কোনো একটা বন্ধুকে দেখাবো। এখন ওই পাথরটা আমাকে কি করতে হবে? হ্যাঁ, তুলে নিয়ে যেয়ে হয়তো তাকে দেখাতে হবে, অথবা ওই পাথর যদি আমি না ছাড়তে পারি তাহলে আমার বন্ধুটাকে কি করতে হবে? আমার বন্ধুকে ওই পাথরের কাছে নিয়ে যেতে হবে। অথচ দেখো পেপার আবিষ্কার হলো, পকেটের মধ্যে পেপারগুলোকে নিয়ে গেলাম, বন্ধুকে দেখাই দিলাম, খুশি হলো। তাহলে এইভাবে পেপার আবিষ্কারের মধ্য দিয়ে কিন্তু এই কঠিন অবস্থা কিন্তু একটা ইজি একটা ওয়ে আমরা বের করেছিলাম, বের করা হয়েছে। those things were not easy to carry then for ages। তারপর যুগের পর যুগ মানুষ চিন্তা করেছে, people look for easy writing materials। লোকজন সহজ কোন রাইটিং ম্যাটেরিয়ালস পাওয়া যায় কিনা এটা চিন্তা করেছে। ফাইনালি অবশেষে পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চায়না ইন 105 AD। 105 খ্রিস্টপূর্বাব্দে পেপার আবিষ্কৃত হলো। তাহলে দেখো যে এখানে পেপার আবিষ্কার হওয়ার আগে সিচুয়েশন কি ছিল, পেপার আবিষ্কার হওয়ার পরে সিচুয়েশন কেমন হয়েছে। এই যে আজকেও কিন্তু আধুনিক যুগে, হ্যাঁ আলট্রা মডার্ন যুগে আমরা কি করতেছি? পেপারের উপরে লিখছি। তবে এখানে আরেকটি প্যারা আমি দেইনি, যেহেতু এখানে জায়গা সংকুলন হয়নি। এখানে আবার দেখা যাবে যে আমাদের এই পেপারের উপরে কিন্তু আমরা নির্ভরশীল না। এখন আবার কি হয়েছে, মানুষ এই যে একটু দেখো যে আগেকার সময় মানুষ পাথরের উপরে লেগেছে, ধাতব পদার্থের উপরে লেগেছে, কাঠের উপরে লেগেছে, গাছের পাকলে লেগেছে। হ্যাঁ, এরপরে যেহেতু কঠিন অবস্থার মধ্যে পড়েছে তখনই তারা সহজ একটা পদ্ধতি তৈরি করার জন্য ছুটেছে। সহজ একটা পদ্ধতি আবিষ্কার করার জন্য তারা কিন্তু তাদের ধ্যান ধারণাগুলোকে কাজে লাগিয়েছে। এবং অবশেষে 105 খ্রিস্টপূর্বাব্দে চায়নাতে কি করা হলো? পেপার আবিষ্কৃত হলো। এবং পেপার আবিষ্কারের মধ্য দিয়ে মানুষ তার চিন্তা চেতনার জগৎটাকে আরো সমৃদ্ধ করতে পারল। এখানে কি শেষ? পেপার আবিষ্কৃত হয়েছে, হ্যাঁ, তারপরে কি মানুষের চিন্তা চেতনা এখানে লিমিটেড? নো। এরপরে যে প্যারাটি ছিল সেখানে আমরা দেখবো কি, এখন তোমরা সহজে এই যে এখনকার যুগের ছেলেমেয়েরা তোমরা সহজে অনুমান করতে পারো যে শুধুমাত্র পেপার না, এখন মোবাইল ফোনেও লেখা যায়, কম্পিউটারেও লেখা যায়। একটা ভার্চুয়াল জগতে কিন্তু যেই পৃষ্ঠার অস্তিত্ব আমরা বলতে পারবো না, কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। সম্পূর্ণ নথিপত্র, অফিস আদালতে সম্পূর্ণ সবকিছু কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। তাহলে এক সময় পেপারও হয়তো ওই অতীতকালের মতো একটা উপকরণ হিসাবে আমরা বিবেচনা করব। এখন আমরা কিন্তু এই ভার্চুয়াল জগতে প্রবেশ করার পরে এখানে আমরা দেখবো কি যে আমাদের ল্যাপটপ ব্যাগের মধ্যে সম্পূর্ণ বই, পুস্তক, জ্ঞান ভান্ডার, এনসাইক্লোপিডিয়া সব কিছু কিন্তু ওখানে থাকবে। মানে আর মানুষ বোঝা বইতে পারবে না, বা বোঝা পাওয়ার জন্য মানুষ আর অত কষ্ট করতে হবে না। একটা ল্যাপটপ থাকলেই তার কাছে সব কিছু সুন্দরভাবে ধরা দেবে। তো চলো বন্ধুরা, এটার সাথে আমি কিন্তু বলেই দিয়েছি যে রিড দ্য প্যাসেজ এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। প্যাসেজটা পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে মাল্টিপল চয়েস পাওয়া যাবে, এখানে গিভ অ্যানসার অফ দ্য ফলোইং কোশ্চেন পাওয়া যাবে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে উইদাউট ক্লু। আমি অবশ্যই আজকে তোমাদের দুইটি টপিকস নিয়ে আলোচনা করব। দুইটি টপিকস, একটা হচ্ছে কিভাবে অ্যানসার করবে এই প্রশ্ন, এই প্যাসেজের আলোকে যেটুকু আলোচনা করলাম এর উপরে কিন্তু আমি কয়েকটা প্রশ্ন আলোচনা করব এবং তার সাথে তোমাদের উইদাউট ক্লু আলোচনা করে এই ক্লাসটি শেষ করব। তাহলে আমরা দেখি প্রথমে প্রশ্ন দেখব। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি দেখো, এখানে রিড দ্য প্যাসেজ এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। এখানে আমি একটি প্যারা তোমাদের জন্য আমাকে এই প্রশ্নগুলো এখানে লেখার জন্য আমাকে ইরেজ করতে হয়েছে। তো দেখো, হোয়াট ইজ কমিউনিকেশন অফ আইডিয়াস। প্রথম লাইনটাতে কিন্তু এই প্রশ্নের উত্তর ছিল। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ কমিউনিকেশন অফ আইডিয়াস। কমিউনিকেশন অফ আইডিয়াস বা এই যে ধারণার যে যোগাযোগ, সেটা বলতে আমরা কি বুঝি? উত্তরটা আমার কি করতে হবে? উত্তরটাকে আমাকে অবশ্যই দেখো খুবই একটা সহজ পদ্ধতি। প্রথমে আমাকে উত্তর করার সময় ডাব্লিউএইচ প্রশ্নতে যখন থাকবে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এটাতে যখন থাকবে উত্তর কিন্তু আমার আসবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে আমার এখানে সাবজেক্ট কি? কমিউনিকেশন অফ আইডিয়াস। এটা সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ, আমার হোয়াট আর দরকার নাই। তাহলে কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ দা সেন্টার অফ কি? সিভিলাইজেশন।
of civilization. আচ্ছা, কমিউনিকেশন অফ আইডিয়া ইজ দ্য সেন্টার অফ সিভিলাইজেশন, উত্তরটা কিন্তু হয়ে গেল। এবং এই কথাটুকু কিন্তু প্যাসেজে ছিল এবং এখানে কিন্তু ফুল মার্ক পাওয়া পেয়ে যাবে। তারপরে বি নাম্বার যদি আমরা আলোচনা করি, বি নাম্বার কি বলা হচ্ছে বলো? হাউ ডিড পিপল এক্সচেঞ্জ আইডিয়াস, হাউ ডিড পিপল এক্সচেঞ্জ আইডিয়াস, এখানে যদি বলা হতো ইন দ্য পাস্ট, মানুষ কিভাবে তাদের যে ধারণা সেগুলো প্রকাশ করত, তাহলে উত্তর কিভাবে আমরা দিব? যেহেতু ডিড আছে, আমার সাবজেক্ট কিন্তু এখান থেকে শুরু করতে হবে, তাহলে পিপল, আমার উত্তরটা আমি এখানে দিচ্ছি, দেখো পিপল এক্সচেঞ্জড, ইটি যুক্ত করছি। কেন ইটি যুক্ত করছি? ডিড আছে, ডিড তে থাকলে ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তাহলে পিপল এক্সচেঞ্জ আইডিয়াস। এবারে দেখো উত্তর খুঁজা প্যাসেজে, থ্রো স্পিকিং এন্ড লিসেনিং, এই কথাটাই কিন্তু ছিল, কথা বলে এবং কথা শুনে। 3 নাম্বার প্রশ্ন, সি নাম্বার, হোয়াই ওয়াজ রেকর্ডিং থটস ইন রাইটিং ডিফিকাল্ট? কেন, কি কারণে রেকর্ডিং থটস ইন রাইটিং ডিফিকাল্ট, এটা কেন কঠিন ছিল? দেখো এটা উত্তরটা কিন্তু খুব সহজে আমরা পাবো। আগের উত্তরটা দেখো, এই যে এক্সারসাইজ থ্রু স্পিকিং এন্ড লিসেনিং এখানেই ছিল। এবারে কি হলো, হোয়াই ওয়াজ রেকর্ডিং থটস ইন রাইটিং ডিফিকাল্ট, দেখো আমি এই হোয়াইটা তুলে দিলাম, ওয়াজটাও তুলে দিলাম, আমার সাবজেক্ট কিন্তু থাকলে এখানে দেখো সব সময় কিন্তু উত্তর প্রশ্নের সাথে মিল করে উত্তর দিবা। রেকর্ডিং থটস ইন রাইটিং ওয়াজ, এই যে ওয়াজটা ছিল সেটা সাবজেক্টের পরে চলে আসবে। রেকর্ডিং থটস ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট, তাহলে দেখো এই কথাটা কোথায় আছে? রেকর্ডিং থটস ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট, হ্যাঁ এই যে এখানে আছে। কি কারণে? হ্যাঁ, তাহলে এই যে মানুষের চিন্তা চেতনাগুলোকে রেকর্ড করা কি জন্য কঠিন ছিল? বিকজ এখানে যখনই হোয়াই এর প্রশ্ন থাকবে তখন কিন্তু বিকজ কথাটা লাগাতে হয়, অথবা টু অথবা ফর। হ্যাঁ, বিকজ এই যে এখন দিবা এইটুকু উত্তর, বিকজ রাইটিং ম্যাটেরিয়ালস ওয়্যার নট অ্যাভেলেবল, এই বিকজ এর পরে কিন্তু এইটুকু উত্তর হবে, বিকজ রাইটিং ম্যাটেরিয়াল গুলো কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত না। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো যে রেকর্ডিং থটস ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট বিকজ রাইটিং ম্যাটেরিয়ালস ওয়্যার নট অ্যাভেলেবল। এরপরে ফাইনালি যে 4 নাম্বার প্রশ্নটি রয়েছে সেখানে আমরা দেখছি কি হোয়েন এন্ড হোয়ার, তার মানে কি হোয়েন অর্থ হচ্ছে কখন, হোয়ার অর্থ হচ্ছে সময়, হোয়ার অর্থ হচ্ছে জায়গা। তাহলে কখন এবং কোথায় কি হয়েছিল? পেপার ফাইনালি ইনভেন্টেড, পেপার পরিশেষে অবশেষে আবিষ্কৃত হয়। এক কথায় উত্তর হবে দেখো, ফাইনালি পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চায়না ইন, হ্যাঁ তাহলে আমরা বলতে পারবো যে পেপার ওয়াজ ফাইনালি ইনভেন্টেড ইন চায়না ইন 105 AD। তাহলে এইভাবে প্যাসেজে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকে, তোমাদের কিন্তু অবশ্যই এগুলো একটু বুঝে উপলব্ধি করে অ্যানসারটা করতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে একটা নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। এরপরে আমাদের আলোচনার বিষয় উইদাউট ক্লু, communication of ideas dash written records। তাহলে এখানে কি হতে পারে, আমি একটা একটা করে বিশ্লেষণ করি তোমাদের কাছে। কমিউনিকেশন অফ আইডিয়াস ড্যাশ রিটেন রেকর্ডস, তাহলে আমরা এখানে বলতে পারি কমিউনিকেশন অফ আইডিয়া নিড, কমিউনিকেশন অফ আইডিয়াস নিড, হ্যাঁ communication of ideas needs written records। হ্যাঁ, তাহলে যে যোগাযোগের যে ধারণার যে যোগাযোগ সেটার জন্য written records, but as dash materials were dash it was difficult to preserve anything।
দেখো এক সেন্টেন্সের মধ্যে দুইটা গ্যাপ হলে তোমাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে, তারপরে অনেক সময় থাকে। বাট অ্যাজ ড্যাশ ম্যাটেরিয়ালস, এখানে আমরা বলতে পারি রাইটিং ম্যাটেরিয়ালস, অ্যাজ রাইটিং ম্যাটেরিয়ালস ওয়্যার নট অ্যাভেলেবল ছিল। প্রশ্নে ছিল ওয়্যার নট, আমার এখানে কিন্তু নট নাই, তাহলে আমি অ্যাভেলেবল যেহেতু নট নাই এর বিপরীত নিয়ে আসবো আনঅ্যাভেলেবল। হ্যাঁ, তাহলে অ্যাজ রাইটিং ম্যাটেরিয়ালস ওয়্যার আনঅ্যাভেলেবল, যেহেতু লেখার যে উপকরণগুলো অপর্যাপ্ত ছিল, ইট ওয়াজ ডিফিকাল্ট টু প্রিজার্ভ এনিথিং, যে কোনো কিছু সংরক্ষণ করা মুশকিল ছিল। বাট পেপার হ্যাজ মেড ইট ড্যাশ, কিন্তু এই যে কঠিন ছিল, যে কোনো কিছু প্রিজার্ভ করা কঠিন ছিল, কিন্তু পেপার কি করেছে? বাট পেপার হ্যাজ মেড ইট ইজি, এই কঠিন জিনিসটাকে সহজ করে দিয়েছে। সো we can say that paper is very dash to us, সহজে অনুমান করতে পারছো। আজ আমরা বলতে পারি যে পেপার ইজ ভেরি ইউজফুল টু আস, আমাদের কাছে উপকারী। এইভাবে দেখো যে প্যাসেজ সম্পর্কিত টপিক থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু কিন্তু বানাই দিবে, সেই জিনিসটাকে তোমাদের ক্যাচ করতে হবে। আর আমি যেমন নিজে বানাই দিলাম, আমি টিচার তাই, কিন্তু তুমি শিক্ষার্থী তাই তোমাকেও পারতে হবে। তাহলে আমি টিচার, আমি যদি পারি, তুমি শিক্ষার্থী তুমিও পারবে, কেননা তোমার পথ এবং আমার পথ একই। তুমিও যেটা নিয়ে সাধনা করছো, আমিও সেটা নিয়ে কিন্তু জ্ঞান চর্চা করছি। তাহলে আমি যেহেতু এই জিনিসটা করাই, আমি যেহেতু তোমাদের পড়ালাম, এবং যেহেতু এটা আমি নিষ্ঠার সাথে মনোযোগ সহকারে করেছি, সেহেতু কিন্তু এখানে 5টি গ্যাপ আমি তৈরি করতে পেরেছি। এইরকম আরো কিন্তু 100টা গ্যাপ তৈরি করা যাবে যদি এই প্যাসেজটা ভালো মতো রপ্ত থাকে তোমাদের। তাহলে অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, মিনিং বাই মিনিং কিন্তু তোমাদের বললেই তবে এটা ভালো করতে পারবে। আর অবশ্যই এই যে উইদাউট ক্লু প্যাসেজ ভিত্তিক, যেটা বই থেকে দেওয়া থাকবে কোনো না কোনো প্যাসেজ, যার কারণে প্যাসেজগুলো কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, প্রত্যেকটা প্যাসেজ মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, আগামীতে আবার তোমাদের সামনে দেখা হবে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।